হবে, বাংলাদেশে যা আসার ক্ষমতা সেগুলো আবার যেখানে বিদ্যুৎ কেন্দ্র সেখানে নেবার বন্দোবস্ত করতে হবে। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, এক। দুই হলো আমরা, আপনি গ্যাসের কথা বললেন, আমরা জনপ্রদেশটা আমরা শুনে আসছি গ্যাস বাংলাদেশ ভাসছে, এবং এটা কেউ বলে 23.3 TCF, কেউ বলে 15 রিকভারেবল, কেউ বলে 7 শেষ হয়ে গেছে 7। কিন্তু এই কথাগুলো 98 থেকে গ্যাস এক্সপ্লোরেশনের ব্যাপারে কোনো উদ্যোগই না হলো না। তাহলে সাহেব বলছেন, তাহলে কোন পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন? এমনি দেখেন, বিধাতা মানুষকে প্রচেষ্টা করলে সাহায্য করে। গতবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, শেষবারের মতো বড় একটা গ্যাস ফিল্ড, বিবিয়ানা গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছে। এরপরে কিন্তু আর কোনো বড় গ্যাস ফিল্ড আবিষ্কার হয়নি। কিন্তু বাংলাদেশ কি গ্যাসে ভেসে আছে না বাংলাদেশে কতখানি গ্যাস, এটা জানার একমাত্র উপায় হলো এক্সপ্লোরেশন করা, এবং সেই এক্সপ্লোরেশন ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। আপনি যে প্রশ্ন করেছিলেন আমাদের সরকার কি করেছে, আমাদের সরকার আসার পরে পরে প্রথমত আমাদের দেশীয় আমাদের যে ব্যাপেক্স এক্সপ্লোরেশন কোম্পানি, তার ক্ষমতা বৃদ্ধির জন্য একটা রিগ কেনার জন্য পয়সা দেওয়া হয়েছে, তারা সাইসমিক সার্ভে করার জন্য টাকা দেওয়া হয়েছে, প্রকল্প অনুমোদন করা হয়েছে, এবং তাদেরকে যেগুলো জায়গায় রিস্ক কম সেসব জায়গায় তারা কিন্তু গ্যাস উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দ্বিতীয়, যে গ্যাস অফশোর সমুদ্রে, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য, তেল অনুসন্ধানের জন্য গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কাগজপত্র করে কিন্তু কোনো সিদ্ধান্ত দেয়নি। আমাদের সরকার এটা নিয়েছে এবং অতি দ্রুত আমরা এই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, এবং আমরা আশা করব এই সিদ্ধান্তের কারণে সমুদ্র অঞ্চলে তেল গ্যাস অন্বেষণ সহায়ক ভূমিকা পালন করবে। এই গ্যাস এক্সপ্লোর করে তার সেখান থেকে গ্যাস এনে বিদ্যুতের নীতি নিতে আপনি 3 বছর আগে কি সম্ভব আজিজ খান সাহেব? জি না, এটা 3 বছর আগে সম্ভব না, কিন্তু মাননীয় উপদেষ্টা যেটা বলেছেন সেটার সাথে আমি অ্যাড করতে চাই যে, এবং হয়তো বর্তমান সরকার এটা চিন্তা করছে এনার্জি মিক্স, কারণ আমাদের দেখা যাচ্ছে যে এখন কয়লা পাওয়া যাবে আগামীতে, টেম্পোরারিলি শর্টেজ আছে গ্যাসের, যেটা হয়তো আগামী 3-4 বছরে উৎপাদন বাড়িয়ে সেটাকে সাপ্লিমেন্ট করা যেতে পারে। কিন্তু এই এনার্জি মিক্সে কিছুটা ফার্নেস অয়েলে যেতে হবে, কিছুটা কয়লায় যেতে হবে। ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারের এনার্জি মিক্স এর দিকে যেতে হবে। দ্বিতীয়ত, তাদের এফিশিয়েন্ট ইউজ অফ ন্যাচারাল গ্যাস, এটা আমাদের দেশে হচ্ছে না। আমাদের দেশে এখনো স্যার যেটা বললেন যে সিদ্ধিরগঞ্জ কিংবা অন্যান্য জায়গায়, সেগুলো সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্টের কথা বলছেন উনি। আপনার এই পাওয়ার যেখানে এসেছিলেন যে আমরা আমি একটা ছোট বিরতি নিতে চাচ্ছি এই মুহূর্তে। আমি আপনার সাথে আবার শুরু করবো, আপনি যদি আমাকে অনুমোদন। আপনি দুজনকে ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমার অনুষ্ঠানের এখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসবো আবার। তখনই শুরু করবো আজিজ খান সাহেবকে দিয়ে, যিনি পাওয়ার প্ল্যান্টের কথা বলছিলেন যে কিভাবে আসলে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারি। কথা হচ্ছিল বিরতির আগে যে পাওয়ার প্ল্যান্ট গুলো কিভাবে চলবে। আজিজ খান সাহেব বলছিলেন পাওয়ার প্ল্যান্ট গুলো আমরা আপনি বেসিক ফুয়েল নিয়ে কথা বলছিলেন। আমি এফিশিয়েন্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস কিংবা গ্যাসের কথা বলছিলাম, যে বর্তমানে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সরকারের আন্ডারে, সেগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে সিম্পল সাইকেলে হচ্ছে। তো সেখানে কারণ অনেক আগে ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য জায়গায় অর্থায়ন করার কথা ছিল এটা পিকিং প্ল্যান্ট হিসেবে, কিন্তু এখন আমাদের বেসড অন প্ল্যান্টই যেহেতু পাওয়া যাচ্ছে না, এগুলোকে কম্বাইন্ড সাইকেলে করা যেতে পারে। আর যদি অর্থায়ন করা না যায় ওয়ার্ল্ড ব্যাংক কিংবা সরকারি ভাবে, তাহলে পরে হিটটা কিন্তু বিক্রি করে দেওয়া যেতে পারে টু দি প্রাইভেট সেক্টর, এবং প্রাইভেট সেক্টর তখন এইচআরএসজি হিট রিকভারি স্টিম জেনারেটর লাগিয়ে এবং স্টিম টারবাইন লাগিয়ে আরো কিছু এডিশনাল বিদ্যুৎ তৈরি করতে পারে, যেখানে কোনো এডিশনাল গ্যাস লাগছে না। আরেকটা হলো আমাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট গুলো বেশ ইনএফিশিয়েন্ট। সেই ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের সাথে আলাপ করে যে আপনাদেরকে আমরা বিদ্যুৎ দেবো ডাইরেক্টলি, সেই গ্যাসটাকে ব্যবহার করে প্রায় তার দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। আমি এর সাথে একটা প্রশ্ন আমি যোগ করে দিচ্ছি যে আমাদের প্রায় 127টা প্ল্যান্ট আছে, এবং যে কথা যে এনার্জি সেভিং এ যদি এটা আমরা না যাই, 127টা প্রকল্পের মধ্যে আমি শুনেছি 40 বছর হয়ে গেছে, প্রায় 30 বছর উপরে হয়ে গেছে প্রায় 40টা প্ল্যান্ট। তাহলে যে কথা আজিজ খান সাহেব বলছিলেন যে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি এর মাঝেই বাড়ানো সম্ভব। একদিকে আমি উনার কথার সাথে একমত পোষণ করতেছি, কিন্তু এটাও মনে রাখতে হবে আজকে যদি আপনি দুটো প্ল্যান্ট বন্ধ করে আপনি সেটাকে হায়ার এফিসিয়েন্সি নিতে যান, এই দুটো প্ল্যান্টের যে বিদ্যুৎ যেটা সরবরাহ করা হচ্ছিল সেটা কি হবে? এবং এই সমস্যায় কিন্তু আমাদেরকে সবসময় হাত পা বেঁধে রেখেছে যে আমরা যদি নতুন পুরনো বিদ্যুৎ কেন্দ্রকে এফিসিয়েন্ট করতে যাই, বন্ধ করতে হয়,
তাহলে বন্ধ করলে আজকে যদি 50 মেগাওয়াট কম বিদ্যুৎ হয় তাহলে সেটাকে কিভাবে, সেজন্য আমরা এটাকে অন্যভাবে দেখতেছি। যেটা একটা টেলিফোন কল নেই আপনার জন্য। জি বলুন, আপনার প্রশ্নটা সংক্ষিপ্ত করুন, নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুল চৌধুরী। জনাব তৌফিক আলী চৌধুরী সাহেব বীর বিক্রম, ওনার প্রতি আমার সর্বোচ্চ সম্মান। এবং সরকারের যে 5টি অগ্রাধিকার ছিল তার মধ্যে বিদ্যুৎ ছিল 4 নম্বরে, কিন্তু বর্তমানে সেটা বাস্তব কারণে হয়ে গেছে 1 নাম্বার। এবং আমরা আস্থাশীল বর্তমান প্রধানমন্ত্রী চৌধুরীর উপরে যে উনি সফল হবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে বিদ্যুতের বিল বাড়ানো হবে, তো এই বিদ্যুতের বিলটা বাড়ানো যে হবে সেটা মানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং ছোট যারা ইউজ করে তাদের জন্য 500 ইউনিট পর্যন্ত বর্তমান রেটে রেখে যারা মোর ইউজ মোর পে সেই পদ্ধতিতে গিয়ে তার বিলটা বাড়ানো। আপনাকে ধন্যবাদ। ডক্টর তৌফিক আলী, আপনার বিদ্যুৎ বাড়ানোর কথা শোনা হচ্ছে। আসলে বিদ্যুতের এখন দাম ধার্য করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কিন্তু আমি আমাদের যে যিনি কল করেছেন তাকে আশ্বস্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সার্বিক সরকারের শাসন ব্যবস্থায় যারা যত বেশি পারবে তাদের কাছে তত বেশি নেওয়া হবে, এবং যত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যাদের সীমিত আয় সব ক্ষেত্রে তাদেরকে একটা অগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার এই মতটাকে পৌঁছানোর চেষ্টা করবো, এবং আমি আপনার সাথে অনেকটা একমতি পোষণ করি। এখানে আমি একটা কথা বলতে চাই, প্রশ্নকর্তাকে ধন্যবাদ। কিন্তু বিদ্যুতের দাম না বাড়ালে পারে বিদ্যুতের উৎপাদন কিন্তু বাড়ানো খুব কঠিন হয়। এটা একটা ইকোনমিক ম্যাটার। আপনি আমাদেরকে একটা ইকোনমিক প্রোগ্রামে ডেকেছেন, সেই জন্য বলছি। গ্যাসের মূল্য এবং বিদ্যুতের মূল্য যদি না বাড়ানো হয় এটার এফিশিয়েন্ট ইউজ হয় না। আমাদের দেশে যে গ্যাসের ইনএফিশিয়েন্ট ইউজটা, এটাও বিকজ গ্যাসের মূল্য অনেক কম, এবং অনেক সময় বিদ্যুতের উৎপাদন বাড়ানো যাচ্ছে না, কারণ সরকারকে তাহলে অনেক ভর্তুকি দিতে হয়। সরকারকে চিন্তা করতে হয় কত ভর্তুকি দিতে পারবে। আমার মনে হয় যিনি কল করেছেন উনি বলতে চাচ্ছেন যে যদিও বিদ্যুতের কোনো সময় দাম বাড়ানো হয়, যারা সমাজে বেশি যাদের ক্ষমতা আছে তাদের উপরের ভারটা বেশি থাকুক। আমি মনে করি যে আমাদের সমাজে যারা কম, একেবারে যারা দিনহীন মানুষ, তারা যেখানে বিদ্যুৎ ব্যবহার করে সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের উপর ভার যেন কম হয়। তাছাড়া আমার মনে হয় আস্তে আস্তে বিদ্যুতের, আপনি যেটা বললেন, বিদ্যুতের ইকোনমিক প্রাইস যেটা, সেটা আমাদের না গেলে এখানে বিনিয়োগও সম্ভব হবে। দেখি আরেকটা প্রশ্ন নিয়ে নি। জি বলুন, আপনার প্রশ্নটা বলুন। জি আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রানা বলছিলাম। জি বলুন, আপনার সংক্ষিপ্ত প্রশ্নটা হলে ভালো হবে। জি জি, আমি সংক্ষিপ্ত প্রশ্ন করছি। মাননীয় উপদেষ্টা প্রধানমন্ত্রী জনাব তৌফিক আলী স্যারকে আমার সালাম। ওনাকে ভালোভাবে আমি চিনি। স্যার, আপনাদের কাছে একটা প্রশ্ন আমাদের, সেটা হলো যে আজ পর্যন্ত বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে এ যাবত যতগুলো বিদ্যুৎ মন্ত্রী এসেছে, এই বিদ্যুৎ মন্ত্রীগুলো জেনারেল এডুকেশন থেকে না নিয়ে একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা পাওয়ার ইঞ্জিনিয়ার কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই ধরনের একজন প্রকৌশলীকে কেন আজ পর্যন্ত এই ধরনের দায়িত্ব দেওয়া হয় না? আজকে যিনি বিদ্যুৎ মন্ত্রী, এই যে অ্যাডভোকেট শামসুল হক টুকু, উনি সাধারণত কোর্ট কাছারিতে থাকেন, উনি এসে বিদ্যুতের কি ব্যবস্থা নেবেন? আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি এই ব্যাপারে আপনি কোনো মন্তব্য করতে চাচ্ছেন? আমার মন্তব্য হলো, ইঞ্জিনিয়ার রানা আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের শত শত প্রকৌশলী আমাদের কিন্তু এই কাঠামোর মধ্যে কাজ করতেছেন, সে উৎপাদনের জন্য হোক, বিতরণের জন্য হোক, সঞ্চালনের জন্য হোক। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এইসব, আসলে এটা বলে রাখি যে এই মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু যে অন্য যেসব মন্ত্রী দিবেন এটা একটা রাজনৈতিকের দিকদর্শনের মধ্যে কিন্তু সবাইকে চলতে হয়। সুতরাং আপনাকে এটা মেনে নিতে হবে যে আমাদের সমাজের রাজনৈতিক যে দিক নির্দেশনা সেটা রাজনীতিবিদদের কাছ থেকে আসবে, আর অন্য যারা আছেন তারা এটাকে কিভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় রাখা হয় সেটার জন্য কাজ করে। অনেক ইঞ্জিনিয়ার, ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়াররা সব কাজ করতেছেন এবং তারা এই সমস্ত অবকাঠামোকে টিকিয়ে রেখেছেন।